গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 তে আমাদের আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা লেখিকা। এই সংক্ষিপ্ত জীবনচরিতটি আমার বন্ধু নীলাম্বরের মা সৌদামিনী সেনের। গত 10ই ভাদ্র 71 বছর বয়সে কলকাতার তালতলা লেনের বাসায় তার মৃত্যু হয়েছে। তিনি শোকসন্তপ্ত বৃদ্ধ স্বামী, 10টি ছেলে মেয়ে, গুটি 30 নাতি নাতনি রেখে গেছেন। আমাদের মধ্যবিত্ত বাঙালির ঘরে আরও 10 জন গৃহস্থ বধূর যেভাবে দিন কাটে, এই মহিলাটির দীর্ঘ জীবনও সুখে দুঃখে সেইভাবেই কেটেছে। শেষ পর্যন্ত তার এই মৃত্যুকে সুখের মরণই বলা যায়। পাকা চুলে সিঁদুর পরে স্বামী, পুত্র, পৌত্র, দৌহিত্রদের সামনে তিনি যে চোখ বুঝতে পেরেছেন, বধূ জীবনে এর চেয়ে বড় ভাগ্যের আর কি আছে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়াপড়শি সবাই এই এক কথাই বলছেন। ঘটনার 2 দিন পরে শোকার্ত নীলুর সঙ্গে দেখা করতে গিয়ে আমিও তাকে ওই গতানুগতিক ভাষাতেই সান্ত্বনা দিলাম। তোমাদের সবাইয়ের সামনে তিনি যে যেতে পেরেছেন ইত্যাদি। নীলাম্বরের গায়ে সাদা চাদর, চুল উস্কো খুস্কু, হাতে একখানি আসন। বাইরের ঘরের তক্তপোষের ওপর সেটুকু পেতে মুখোমুখি বসে নীলাম্বর আমার কথা সমর্থন করে বলল, হ্যাঁ, তিনি ভালোই গেছেন। নীলাম্বরের বয়স 40 উত্তীর্ণ হয়েছে। সে তার মায়ের 3য় সন্তান। তার বড় আরও 2 দিদি আছেন। আমাদের বন্ধুদের মধ্যে নীলাম্বর স্বল্পভাষী, স্বভাব গম্ভীর মানুষ। সুখে দুঃখে ওকে কোনোদিন বিচলিত দেখিনি, আজও দেখলাম না। কথায় কথায় জিজ্ঞেস করলাম, মাসিমা কি যাওয়ার সময় কিছু বলে যেতে পেরেছেন? কোনো শেষ ইচ্ছে টিচ্ছে? নীলাম্বর মাথা নেড়ে বলল, না, সেসব কিছু নয়, তবে একটা ঝাঁপি তিনি রেখে গেছেন কল্যাণ, দেখবে? বললাম, আনাও না। নীলাম্বর তার 8 বছরের মেয়েকে ডেকে বললে, মায়া, তোর মাকে বল মার সেই ঝাঁপিটা এখানে নিয়ে আসুক, কল্যাণকে দেখাই। একটু বাদে সেকেলে বড় পুরনো একটা সস্তার ঝাঁপি হাতে নীলাম্বরের স্ত্রী সুরমা এসে ঘরে ঢুকল। আমাদের বন্ধুদের মধ্যে নীলাম্বর সুন্দরী ভার্যা। গুটি 4 ছেলেমেয়ের মা হওয়ার পরেও সুরমার লাবণ্য উদ্বৃত্ত রয়েছে। স্বামীর গুরুদশার অংশ নিয়েছে সুরমা। লাল পেড়ে কোরা মিলের শাড়িতেও তাকে বেশ সুন্দর দেখাচ্ছে। আজ যেন একটা স্তব্ধ গম্ভীর বিষণ্ণতার ছোঁয়া লেগেছে তার রূপে। হঠাৎ আমার মনে হল, মধ্যযৌবনে নীলাম্বরের মাও কি এইরকমই ছিলেন? একটা টুল এনে আমাদের সামনে বসল সুরমা। তারপর ঝাঁপিটা তক্তপোষের উপর রেখে ছোট একটা চাবি স্বামীর দিকে এগিয়ে দিয়ে বলল, খোলো। নীলাম্বর বলল, তুমি খুলে দেখাও। সুরমা তালা খুলে ঝাঁপির ডালা উঁচু করে তার ভেতর থেকে শাশুড়ির সম্পত্তি একে একে বার করে দেখাতে লাগল। প্রথমেই বেরোল চটি একখানি ছাপা কবিতার বই, নাম সুরের ছোঁয়া। তারপর মোটা একখানি খাতা, বিবর্ণ পাতাগুলি ভরে কাটাকুটি ভরা অনেকগুলো কবিতা। তারপর বাকি পাতাগুলি একেবারে সাদা। অতি যত্নে নীল রঙের একখণ্ড কাপড়ে জড়িয়ে রাখা রবীন্দ্রনাথের প্রৌঢ় বয়সের ছোট একখানি ফটো। একটি ন্যাকড়ায় বাঁধা অনেকগুলো তামার পয়সা, ভেতরের কালি শুকিয়ে যাওয়া একটি দোয়াত, একটি সাধারণ সরু কাঠের হ্যান্ডেলের কলম, সাদা খামের মধ্যে একখানি চিঠি। চিঠিখানির কথা পরে বলবো। আগে শ্রীমতী সৌদামিনী সেন প্রণীত সেই চটি কবিতার বইখানির কথা বলে নিই। ফুল, পাখি, নদী, পর্বত নিয়ে কিছু নিসর্গ কবিতা, দাম্পত্য সুখ দুঃখ, মান অভিমানের কথা, পয়ার ছন্দে প্রথম সন্তান লাভের আনন্দ বর্ণনার প্রয়াস, শেষের দিকে রাধা কৃষ্ণের মিলন বিরহমূলক কিছু গান। এই ক্ষুদ্র কাব্যখানিতে সবই স্থান পেয়েছে। সাধারণ অনাড়ম্বর ভাষা, মাঝে মাঝে ছন্দের ভুল আছে, ছাপার ভুলও যথেষ্ট। ভাবে ভঙ্গিতে মৌলিকতা বিশেষ কিছু নেই। 50 বছর আগের কয়েকজন জনপ্রিয় কবির প্রভাব কবিতার বইখানিতে সুস্পষ্ট। নেড়েচেড়ে বইটি রেখে দিয়ে নীলাম্বরের দিকে তাকিয়ে বললাম, তোমার মা লেখিকা ছিলেন এই কথা অনেকদিন আগে তুমি একবার আমায় বলেছিলে, আমার মনে পড়ছে। নীলাম্বর একটু লজ্জিত ভঙ্গিতে বলল,
ঠিক পুরোপুরি লেখিকা বললে হয়তো একটু ঠাট্টা করা হবে। লিখতে আর পারলেন কই। তবে শিল্প সাহিত্যকে যে শেষ দিন অবধি মা ভালোবাসতেন কল্যাণ, আমরা যেটুকু পেয়েছি, যা হয়েছি তা তো আমাদের মার জন্যেই। নীলাম্বরদের মতো এমন একটি শিল্পী পরিবার সত্যিই খুব কম দেখা যায়। নীলাম্বর নিজে নামকরা প্রাবন্ধিক, ওর মেজ ভাই সরোজ সেতারে সুদক্ষ, সেজ ভাই গায়ক, তার পরের এক ভাই চিত্রশিল্পী। বোনদের মধ্যেও দুজন গায়িকা আছেন। অবশ্য নিজ নিজ ক্ষেত্রে সবাই যে সমান কৃতী তা নয়। কয়েক ভাই এই শিল্পের ধারা থেকে রাজনীতি, ব্যবসা বাণিজ্য, এমনকি চাকরি বাকরির ক্ষেত্রেও ছিটকে পড়েছে। কিন্তু শিল্প, সাহিত্য, সঙ্গীতে প্রত্যেকেরই সহজাত রুচি আর আগ্রহ, উৎসাহ রয়ে গেছে। পরিবারটির এই বিশিষ্টতা আজ যেন আমার নতুন করে চোখে পড়ল। এত শিল্পানুরাগ তাহলে ওরা মার কাছ থেকেই পেয়েছে? এ কি শুধু বংশানুক্রমিক ফল, না ওদের মা হাতে ধরে ওদের শিখিয়েছেন, এক একটি ছেলে মেয়েকে শিল্পের বিভিন্ন রূপে প্রবৃত্তি দিয়েছেন? জানবার ভারী কৌতূহল হল আমার। খুব যে সদুত্তর পেলাম তা নয়। এই শিল্পপ্রীতি আর অনুশীলনের প্রবৃত্তি ওদের মধ্যে নানা কারণে এসে থাকবে। নীলাম্বরদের বাল্য, কৈশোর আর যৌবনের প্রারম্ভ কুমিল্লা শহরে কাটে। শহরটি তখনকার দিনে শিল্প সাহিত্য চর্চার একটি কেন্দ্রস্থল ছিল। বিশেষ করে সঙ্গীতের চর্চার তো বটেই। নীলাম্বরের স্কুল কলেজের মাস্টারমশাইদের, এমনকি ওর সহপাঠী সমবয়সীদের মধ্যেও সাহিত্য সঙ্গীতের অনুশীলন তখন প্রচুরভাবে চলত। সেই পরিবেশ থেকে ওরা প্রেরণা পেয়ে থাকবে। শুধু মা নয়, মাতৃভূমি ওদের মনে শিল্পরস জুগিয়েছে, সৃষ্টি প্রবৃত্তির সহায়তা করেছে। সৌদামিনী সাধারণ লেখাপড়া জানা মেয়ে, গুনগুন করে একটু আধটু গান গাইতেও জানতেন। ছেলেমেয়েদের হাতে ধরে শেখাবার মতো বিদ্যাবুদ্ধি তার ছিল না, কিন্তু ছেলেমেয়েদের উৎসাহ দিতেন প্রচুর, এ কথা ঠিক। অর্থ, বিষয়াশয়, এমনকি স্কুল কলেজের সার্থক ছাত্রজীবনের চেয়েও ছেলেদের এই শিল্পবোধ আর শিল্প সৃষ্টির আকাঙ্ক্ষাকে তিনি বেশি মূল্য দিতেন। এই নিয়ে স্বামীর সঙ্গে তার নিত্য বিরোধ লেগে থাকত। হরিমোহন রাগ করে বলতেন, তুমি ছেলেগুলির মাথা খেলে, তোমার কি ইচ্ছে ওরা যাত্রা দলের, কবির দলের দোহার আর বেহালা বাজিয়ে হোক? সৌদামিনী জবাব দিতেন, আমায় মিথ্যে দোষারোপ করছ। ওরা ওদের ইচ্ছানুযায়ী চলে, যাতে আনন্দ পায় তাই করে। ওরা যদি হতে না চায়, তুমি শত চেষ্টা করলেও কি ওদের জজ ম্যাজিস্ট্রেট বানাতে পারবে? হরিমোহন বলতেন, জজ ম্যাজিস্ট্রেট না হোক, লেখাপড়া শিখে ভালো চাকরি বাকরি করে খাক, 10 জন ভদ্রলোকের মধ্যে গিয়ে দাঁড়াতে বসতে শিখুক। কিন্তু তুমি যা ওদের করে তুলছ, তাতে সব বাবরি রেখে লুঙ্গি পরে বিড়ি টানবে আর পাড়াময় শীষ দিতে দিতে তেরচা চোখে তাকাবে পরের ঘরের মেয়ে ছেলেদের দিকে। এ জীবনে রসের সাধক কম দেখলাম না। পরিণাম তো ওই, বৈদ্যের ঘরের ছেলে। ছি 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 ছি, আমার বংশ থেকে একটা ডাক্তার বেরোলো না, উকিল বেরোলো না, এর জন্য তুমিই দায়ী বড় বউ। সৌদামিনী প্রতিবাদ করতেন, আমি দায়ী? আমার বুঝি ইচ্ছে করে না ওরা ভালো হোক, বড় হোক? ওরা কি আমার পেটের ছেলে না, নাকি আমার সতীনের পেটের? তারপর খোঁটা দিয়ে বলতেন, ডাক্তারি ওকালতি পড়তে পয়সা লাগে। নীলাম্বরের বাবা ছিলেন জজকোর্টের পেশকার। প্রথম জীবনে পয়সা নেহাত কম রোজগার করেননি। শেষের দিকে সন্তান বাহুল্যে বেশি বিব্রত হয়ে পড়লেও 2-1জনকে ডাক্তার মোক্তার করবার সামর্থ্য তার ছিল। কিন্তু কোনো ছেলেরই সেদিকে ঝোঁক গেল না। এই নিয়ে তার আফসোসের অন্ত ছিল না। শেষ বয়স অবধি স্ত্রীর সঙ্গে এজন্যে তিনি ঝগড়া করেছেন। সে ঝগড়া নীলাম্বররা তো বটেই, তার ছোট ভাইবোনরা পর্যন্ত বড় হয়ে শুনেছে। কতদিন যে হরিমোহন রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছেন আর সৌদামিনী উপোস করে রয়েছেন তার ঠিক নেই। নীলাম্বর তার বাল্য কৈশোরের স্মৃতিভাণ্ডার থেকে মায়ের কথা তুলে আনতে লাগল। স্বল্পভাষী নীলু আজ বড় মুখর হয়ে উঠেছে। সুরমাও এ বাড়িতে বউ হয়ে এসে অবধি শাশুড়ির জীবনে যেটুকু দেখেছে, শুনেছে, তার থেকে কিছু কিছু তথ্য জোগাল। আমি একসময় জিজ্ঞাসা করলাম, আচ্ছা, ওর লেখার ঝোঁকটা কি করে এসেছিল, আর তা উনি ছাড়লেনই বা কেন?
লেখার ঝোঁক কি করে যে আসে তা বলা বড় সহজ নয়। নিজের কথাই বলা যায় না তো আর অন্যের। মায়ের লেখার প্রবৃত্তি কি করে এলো নীলাম্বর ভালো করে তা জানে না। নীলাম্বরের দূর সম্পর্কের এক মামার লেখার অভ্যেস ছিল। নিজের লেখা বই ছাড়াও তিনি তখনকার দিনের বিখ্যাত লেখকদের কাব্য উপন্যাস সৌদামিনীকে উপহার দিতেন। সৌদামিনী তার সামান্য বিদ্যাবুদ্ধি নিয়ে অবসর সময়ে সেগুলো পড়তেন। সেগুলি ফুরিয়ে গেলে পাড়াপড়শিদের কাছে নতুন বইয়ের খোঁজ করতেন। যখন পেতেন না, পুরনো বইগুলি ফের নতুন করে পড়া শুরু করতেন। এমনিভাবেই বোধহয় একদিন তার লেখার শখ হল। পড়ার সঙ্গে সঙ্গে তিনি লিখতেও আরম্ভ করলেন। কখনো বা লক্ষ্মীর আমলের পিতলের দ্বীপের কাছে বসে, কখনো বা স্বামী যখন পাড়ায় কবিরাজ বাড়িতে দাবা খেলায় মত্ত, সেই ফাঁকে হ্যারিকেন জেলে ছন্দ মেলাতে বসতেন সৌদামিনী। যে মিল সংসারের স্বামীর মনের সঙ্গে হল না, সেই মিল যদি ছন্দে গেঁথে তোলা যায়। কোনোদিন ঢেঁকিশালায়, কোনোদিন রান্নাঘরে উনুনের কাছে সৌদামিনীর কাব্য সাধনা চলত। একদিন খেতে বসে হরিমোহন হেসে বললেন, বড় বউ, আজ ডালে ঝোলে কোনোটাতেই নুন লঙ্কা দাওনি। তোমার লেখা পদ্যের গুঁড়ো ছিটিয়ে দিয়েছ, কিন্তু তাতে তো আর ঝোলের স্বাদ মেলে না। গুণ হয়ে দোষ হল বিদ্যার বিদ্যায়। এই বিদ্যাবতী স্ত্রীকে যে কোথায় রাখি, কাঁধে না পিঠে, তার ভেবে পাইনি। ভারী লজ্জা পেলেন সৌদামিনী। অনুতাপের সুরে বললেন, আর কোনোদিন এমন হবে না, আমাকে মাপ করো। কিছুদিনের জন্য কাব্য কুলুঙ্গিতে তোলা রইল। সেবার পুজোর ছুটির আগে একজন শাঁসালো মক্কেলের কাছ থেকে হরিমোহনের কিছু উপরি টাকা হাতে এলো। খুশি হয়ে স্ত্রীকে বললেন, বড় বউ, এসো তোমাকে একছড়া হার গড়িয়ে দিই। কিরকম হার তোমার পছন্দ বলো? নাজিরের বউয়ের মতো বিছে হার নেবে? আঁচলটা মাথার উপর একটু তুলে দিয়ে স্বামীর দিকে হেসে তাকালেন। তারপর একটু মৃদুস্বরে বললেন, আমার একটা কথা রাখবে? বলো। সৌদামিনী লজ্জায় কুণ্ঠায় আবার একটু হাসলেন। তারপরই বলে ফেললেন, আমি হার চাইনি। তবে কি চাও? আমার কবিতার বইখানা তোমাদের ওই শ্রীনাথ প্রেস থেকে ছেপে দাও না। হরিমোহন ঠিক এক কথায় রাজি হয়েছিলেন কিনা জানা যায় না, তবে সুরের ছোঁয়া পুজোর আগেই প্রকাশিত হয়েছিল। যে প্রেস থেকে নিলাম ইস্তাহার আর দাখিলা ছাপা হয়, সেই প্রেস থেকে প্রথম কাব্যগ্রন্থ বেরিয়েছিল। প্রথমে ভেবেছিলেন স্বামীকেই উৎসর্গ করবেন বইখানি, কিন্তু শেষে কেমন যেন লজ্জা করতে লাগল। ছি ছি, বাপমার হাতে গিয়েও তো এই বই পড়বে, তারা কি ভাববেন? শেষ পর্যন্ত তার সেই লেখক দাদা নগেন্দ্রনাথ সেনগুপ্তকেই বইখানা উৎসর্গ করলেন সৌদামিনী। হরিমোহন এতে খুশি হলেন না। স্ত্রীকে আড়ালে ডেকে বললেন, তবে যে বলেছিলে আমাকে দেবে, টাকা দিলাম আমি, আর বই উৎসর্গ করলে সেই পাতানো দাদার নামে? আমার চেয়ে নগেনবাবুই তোমার কাছে বড় হলেন? সৌদামিনী বললেন, ছি ছি, ওসব কি বলছো? আমার চেয়ে বইখানেই তোমার কাছে বড় হল? নিজেকে তো কোন জন্মে তোমার কাছে উৎসর্গ করে রেখেছি। আবার জোয়ার লাগল কাব্যচর্চায়। নতুন বই প্রকাশ করবার স্বপ্ন দেখতে লাগলেন সৌদামিনী। শহরের অনেকেই তার বইয়ের প্রশংসা করেছেন, এমনকি কলকাতার কয়েকটি কাগজে পর্যন্ত সুখ্যাতি বেরিয়েছে। দ্বিতীয় বইখানি যাতে আরও পাকা হয়, তার জন্য নতুন উৎসাহে লেখা শুরু করলেন সৌদামিনী। কিন্তু ততদিনে 5টি ছেলে মেয়ে কোলে এসেছে তার। তাদের মধ্যে একটি শুধু মাঝে মাঝে কোলে থাকে, গুটি তিনেক পিঠের কাছে বিরক্ত করে, আর একটি হামাগুড়ি দিয়ে ঘর আর বারান্দা চষে বেড়ায়। বাড়িতে আর দ্বিতীয় স্ত্রীলোক নেই, একটি চাকর অবশ্য আছে, আদালতের পিয়ন। সে বাজারটুকু সেরে কর্তার আগে আগেই কাজে বেরিয়ে যায়। সারাদিন সব এক হাতেই করতে হয় সৌদামিনীকে। রান্না, খাওয়া, ঘর সংসার গোছানো, ছেলে মেয়েদের নাওয়ানো, ঘুম পাড়ানো। দ্বিভুজা সৌদামিনীর দশভুজা হতে পারলে যেন ভালো হয়। আর সেই ফাঁকে ফাঁকে চলে কাব্য রচনা। তার জন্যে 10 হাত নয়, শুধু একটি হাতের দরকার, আর একটি মাত্র মন, একাগ্র, একনিষ্ঠ। 10 দিকের 10 রকম চিন্তা কোথায় তলিয়ে যায়, ছেলে মেয়ে স্বামী সংসারের বাঁধন কখন যে আলগা হয়ে খসে পড়ে, তা টের পান না সৌদামিনী।
শুধু একটিমাত্র চেষ্টায় তন্ময় হয়ে থাকেন। কি করে মনের কথাকে ছন্দের বাঁধনে বাঁধবেন? কানের মধ্যে যা গুনগুন করে, মনের মধ্যে যা গুনগুন করে, কি করে সেই গুনগুনানিটুকু কলমের মুখে ভরে দেবেন? একদিন সেই তন্ময়তার মুহূর্তে হঠাৎ এক কাণ্ড ঘটল। 1.5 বছরের মেয়ে হৈম হামাগুড়ি দিতে দিতে একেবারে গরম দুধের কড়ার মধ্যে গিয়ে পড়ল। চিৎকার শুনে কাগজ কলম ফেলে তাড়াতাড়ি ছুটে গেলেন সৌদামিনী। মেয়েকে তুলে নিলেন কোলে, লবণ দিয়ে পোড়া জায়গাগুলো ঢেকে দিলেন। দুধ বেশি গরম ছিল না, এই যা রক্ষা। তবু শিশুর হাত পায়ের খানিকটা খানিকটা পুড়ে ফোসকা পড়ে গেল। হরিমোহন বাড়ি ফিরে সবই জানতে পারলেন। তার কাছে কোনো কথা গোপন রইল না। কিছু গোপন করবার চেষ্টাও করলেন না সৌদামিনী। সব কথা স্বামীকে জানাবার পর বললেন, যা দুরন্ত হয়েছে ওরা। হরিমোহন গম্ভীরভাবে পকেট থেকে দেশলাই বের করে স্ত্রীর দিকে এগিয়ে দিয়ে বললেন, একজন একজন করে পুড়িয়ে মারতে সময় লাগবে বড় বউ। তার চেয়ে এক কাজ করো, বাড়িটাতে দেশলাইয়ের কাঠি জেলে দাও। একসঙ্গে আমরা সবাই পুড়ে মরব, তোমার পদ্য লেখার আর কোনো বাধা থাকবে না। পাড়ার সবাই ব্যাপারটা জেনে গেল। কেউ হাসল, কেউ টিটকিরি দিল। হৈমর পোড়া ঘা দিন 15 মধ্যে শুকিয়ে গেল, কিন্তু সৌদামিনীর মনের ঘা কিছুতেই শুকাতে দিলেন না হরিমোহন। ব্যঙ্গে বিদ্রুপে ঠাট্টায় পরিহাসে খুঁচিয়ে খুঁচিয়ে তা কেবল বাড়াতেই লাগলেন। সৌদামিনী একদিন শেষে আর না থাকতে পেরে বললেন, তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি আর কবিতা লিখব না, তুমি আমাকে রেহাই দাও। তারপর আরও 5টি ছেলে মেয়ে হল সৌদামিনীর, কিন্তু দ্বিতীয় কাব্যগ্রন্থ আর বেরোল না। রিটায়ার করবার পর কুমিল্লার বাসা তুলে দিয়ে হরিমোহন কলকাতায় চলে এলেন। ছেলেদের কর্মক্ষেত্র সেখানে, জামাই মেয়েরাও বেশিরভাগ কলকাতাতেই থাকে। লেখা ছাড়লেন সৌদামিনী, কিন্তু পড়া ছাড়লেন না। এখন আর তার ভাবনা কি? ছেলে মেয়েরাই তার বই জোগায়। শুধু কাব্য, উপন্যাস, গল্প, নাটক নয়, ইতিহাস, জীবনী, ভ্রমণ কাহিনী হাতের কাছে যা পান তাই পড়েন। মাঝে মাঝে নীলাম্বর তাকে ইংরেজি উপন্যাস বাংলা করে শোনায়। বড় ছেলে মেয়েদের সঙ্গে তিনি উপন্যাস, নাটকের আখ্যান আর চরিত্র নিয়ে আলোচনা সমালোচনা করেন। এক নতুন মহাকাব্যের, এক নতুন রসের রাজ্যের সন্ধান পেয়েছেন সৌদামিনী। সেই রাজ্যের বাইরে দাঁড়িয়ে হরিমোহন একা একা জ্বলতে থাকেন। এক একদিন বলেন, তুমি আমার উপর শোধ নিচ্ছ বড় বউ, তাই না? সৌদামিনী হেসে বলেন, হোমা, এর মধ্যে আবার শোধ নেয়ার কি দেখলে? তুমি এসো না, বসো না আমাদের সঙ্গে। হরিমোহন বলেন, থাক থাক। ছেলে মেয়েরা বড় হল, পুত্রবধূরা এলো, জামাইরা এলো, নাতি নাতনি হওয়া শুরু করল। তবু ওদের মধ্যে ঝগড়ার শেষ হল না। রুচির ব্যবধান, মতের ব্যবধান বেড়েই চলল। এখন আর কাব্য লেখা নিয়ে নয়, অতি তুচ্ছ সামান্য কারণ নিয়ে, সাধারণ সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া। নীলাম্বর মাঝে মাঝে বিরক্ত হয়ে ওঠে, কখনো মাকে ধমকায়, কখনো বাবাকে। বলে, তোমরা তোমাদের নাতি নাতনিদের চেয়েও অবুঝ হয়ে উঠলে দেখছি। বাজার থেকে আজ আলু না এনে পটল আনা হয়েছে, এই নিয়ে তোমাদের এত ঝগড়া। আসলে বিষয়টা উপলক্ষ, লক্ষ্য হল কলহ। দাম্পত্য জীবনের তাই এখন ওদের একমাত্র যোগসূত্র। মাঝে মাঝে পুরোপুরি অসহযোগ চলে। ছোট নাতি নাতনি নিয়ে আলাদা ঘরে থাকেন সৌদামিনী। ভিন্ন ঘরে হরিমোহনের ঘুম আসে না। বারবার ওঠেন, তামাক সাজেন, তামাক খান। তার হুঁকো টানার শব্দ শেষ রাত অবধি শোনা যায়। আর বাইরে থেকে সৌদামিনীর ঘরে দেখা যায় ক্ষীণ আলোর রোশনি। নাতি নাতনিদের ঘুম পাড়িয়ে তিনি মৃদু দ্বীপের আলোয় রাতের পর রাত বই পড়ে কাটাচ্ছেন। কিন্তু এই বই পড়াতেও একদিন ব্যাঘাত ঘটল। দুটো চোখেই ছানি পড়ল সৌদামিনীর। নীলাম্বর হাসপাতালে পাঠিয়ে অপারেশন করিয়ে আনল, কিন্তু কি এক চিকিৎসা বিভ্রাটে দু চোখের দৃষ্টিশক্তি হারালেন সৌদামিনী। হরিমোহন বললেন, বেশ হয়েছে, খুব মজা দেখছি আমি, এবার দেখব কত বই পড়তে পারো। মার জন্যে যখন তার দোতলার সেই কোণের ঘরটায় বিছানা পাতবার ব্যবস্থা করছিল নীলাম্বর, চটি পায়ে হরিমোহন এসে সামনে দাঁড়ালেন। সুরমাকে ডেকে বললেন, বড় বৌমা, বড় বউয়ের বিছানা একতলায় আমার ঘরে দাও।
সুরমা একটু হেসে বললেন, কিন্তু বাবা, আপনারা যে এক জায়গায় হলেই ঝগড়া করবেন। হরিমোহন বললেন, করব, কিন্তু তুমি ওকে একতলায় নামিয়ে দাও। সৌদামিনীর মত জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে তার আপত্তি নেই, অন্ধের পক্ষে একতলার ঘরেই সুবিধে, বেশি ওঠানামা করতে হয় না। অনেক দিন, অনেক বছর বাদে হরিমোহন আর সৌদামিনীর বিছানা একই ঘরে পাশাপাশি পড়ল। আগে নাতি নাতনিরা সৌদামিনীর কাছে থাকত, এখন আর তারা রাত্রে তার কাছে থাকতে চায় না। অন্ধ ঠাকুমাকে দেখে তাদের ভয় হয়। হরিমোহনের কাছেও কেউ থাকে না। বুড়ো ঠাকুরদার মুখে তামাকের গন্ধ, গা থেকেও কি একরকম বোটকা গন্ধ বেরোয়। এতদিন বাদে ফের দুজনে কাছাকাছি হয়েছেন। মাঝখানে আর কেউ নেই, একজন আরেকজনের একমাত্র সঙ্গী। শেষের 6 বছর সৌদামিনী এমনই অন্ধ অবস্থায় কাটিয়েছিলেন। হরিমোহনের শরীরও ভালো যায় না, জরা তো আছেই, মাঝে মাঝে জ্বরজারিও হয়। একদিন কলতলায় পিছলে আছাড় খেয়ে পড়ে তিনিও শয্যা নিলেন। দুজনেই অসুস্থ, দুজনেই অশক্ত, তবু ওরই মধ্যে একজন আরেকজনের সেবা করেন। সৌদামিনী স্বামীর কোমরে তেল মালিশ করে দেন, চোখে না দেখলেও দিব্যি পান ছ্যাঁচেন, তামাক সাজেন। আর হরিমোহন জীবনে যা কোনোদিন করেননি, বই পড়েন, পড়ে শোনান স্ত্রীকে, সেই ছেলেবেলায় পড়া বই, কৃত্তিবাসী রামায়ণ আর কাশিদাসী মহাভারত। মাঝে মাঝে সংসারে কুরুক্ষেত্রের যুদ্ধ লাগে, ভাইতে ভাইতে ঝগড়া হয়, যাইতে যাইতে কথা কাটাকাটি চলে, পুত্র পুত্রবধূর মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। দুজনে শুয়ে শুয়েই মিটমাটের চেষ্টা করেন, একটু আধটু ধমক দেন, কিন্তু কেউ শোনে না। আজ আর ওরা সংসার সমুদ্রের মাঝখানে নেই, তীরে এসে বসেছেন। সেখান থেকে বসে বসে দেখেন কত ঢেউ ওঠে, কত ঢেউ পড়ে, কতজনে সাঁতরায়, কতজনে হাবুডুবু খায়। একটা শক্ত জ্বর থেকে ওঠার পর কানে ভারী খাটো হয়ে পড়েছেন হরিমোহন। জোরে চেঁচিয়ে না বললে কারো কথা শুনতে পান না। সৌদামিনী চেঁচান না, স্বামীর কানের কাছে মুখ নিয়ে কথা বলেন। তিনি তো দেখতে পান না, কিন্তু ষোড়শী সপ্তদশী সব তরুণী নাতনিরা জানলা দিয়ে আর চোখে দেখে, আর মুখে রঙিন আঁচল চেপে সরে যায়। একদিন হরিমোহন বললেন, বড় বউ, তুমি আবার লেখো, পদ্য লেখো। সৌদামিনী হাসলেন, শোনো কথা, কি করে লিখব? আমার কি চোখ আছে? হরিমোহন বললেন, আমার তো দুটো চোখ আছে বড় বউ, নিকেলের চশমা জোড়া পরলে আমি এখনো দিব্যি দেখতে পাই। আমি তোমার কলম, আমি তোমার মুহুরি, তুমি বলে যাও, আমি লিখে নিচ্ছি। সৌদামিনীর দুটো দৃষ্টিহীন চোখ থেকে জলের ধারা বেরোয়। হরিমোহন ব্যাকুল হয়ে বলেন, কাঁদছ কেন বড় বউ? সৌদামিনী বলেন, এ আমার দুঃখের কান্না নয় গো, তুমি যে কবিতা আমায় শোনালে, তার চেয়ে ভালো কবিতা আমি কোনোদিন লিখতে পারিনি। হরিমোহন বললেন, তুমি দুলাইন দুলাইন করে মিলিয়ে বলো, আগে তো পারতে। সৌদামিনী মাথা নেড়ে বললেন, এখন আর পারি না। চোখ যখন ছিল, গোপনে গোপনে অনেক চেষ্টা করে দেখেছি, লেখা আর আসে না, কেবল কাটাকুটি, কেবল কাটাকুটি। তোমার দুটি পায়ে পড়ি, আমাকে আর পদ্য মেলাতে বলো না। মৃত্যুর 2 দিন আগে সৌদামিনী স্বামীকে ডেকে বললেন, ওগো, সেই যে লেখার কথা বলেছিলে, লিখবে নাকি আজ? হরিমোহন কাগজ কলম নিয়ে জরাতুরা স্ত্রীর বিছানায় এসে বসলেন। ছেলেরা, বউয়েরা, নাতিরা, নাতনিরা সবাই দৌড়ের কাজ দিয়ে যাওয়ার সময় দেখা গেল সৌদামিনী বলছেন আর হরিমোহন লিখে নিচ্ছেন। 2 দিনের মধ্যে বলাও ফুরল না, লেখাও শেষ হল না। 2 দিন পরে সব শেষ হল। সৌদামিনীর শেষ লেখা কবিতায় নয়, গদ্যে। অশীতিপর বৃদ্ধ স্বামীর কম্পিত হাতের জড়ানো জড়ানো অসমান দুর্বোধ্যপ্রায় অক্ষরগুলির মধ্যে নিজের শেষ মনোভাব ব্যক্ত করে গেছেন সৌদামিনী। তিনি লিখেছেন, আমার কল্যাণী ও কল্যাণীয়াগণ, আমি আজ তোমাদের ছাড়িয়া চলিয়া যাইতেছি, সেজন্য তোমরা কেউ দুঃখ করিও না, এ কথা বলিব না। দুঃখ তো পাইবেই, ছাড়িয়া যাইতে দুঃখ আমিও তো কম পাইতেছি না। নিজের চোখের জলের ভিতর দিয়া তোমাদের সেই কচি কচি মুখগুলি আমি ফের দেখিতে পাইতেছি।
যেই মুহূর্তে আমি চলিয়া যাইব, জল ভরা চোখে তোমরাও আমাকে নতুন করিয়া দেখিবে, নতুন করিয়া পাইবে। দুঃখের ভিতর দিয়া, ব্যথার ভিতর দিয়া শৈশবের কৈশোরের কত মধুর কথাই না তোমাদের মনে পড়িবে, মনে পড়িবে, আবার মন হইতে মিলাইয়াও যাইবে। ইহাই নিয়ম। এ যাওয়া আমার বড় সুখের। সিঁথিতে স্বামীর সোহাগের সিঁদুর পরিয়া তোমাদের সুস্থ সবল কর্মরত দেখিয়া যাইতেছি। এমন যাওয়া সংসারে কয়জন যাইতে পারে? আমার কোনো সাধী অপূর্ণ নাই। ছেলেবেলা হইতে সাহিত্য ভালোবাসতাম, সুর ভালোবাসতাম, রং ভালোবাসতাম। তোমরা এক একজন আমার এক এক স্বাদ মিটাইয়াছ। আমি তো নিজে কিছু হইতে পারি নাই, করিতে পারি নাই, কিন্তু আমি আমার নীলুর কলম দিয়া লিখিয়াছি, বিলুর আঙুলে সুর সৃষ্টি করিয়াছি, দিলুর তুলি দিয়া ছবি আঁকিয়াছি, বেলা রমার কণ্ঠে গান গাহিয়াছি। তোমাদের সকলের ভেতর দিয়ে আমি সব হইয়াছি, সব পাইয়াছি। কিন্তু যাওয়ার আগে আর একটি কথা যদি না বলিয়া যাই, আমার সব অব্যক্ত থাকিবে। সে কথা আমি স্বামীর কাছেও গোপন করি নাই, তোমাদের কাছেও গোপন করিব না। সে এক হতভাগিনী বন্ধা নারীর কথা, লেখিকা সৌদামিনীর কথা, যে তোমাদের ভেতর দিয়া সব পাইয়াছে। সে তোমাদের মা। সে সেই সৌদামিনী নয় যে একখানি কাঁচা বয়সের অপটু হাতের কবিতার বই রাখিয়া গেল, আর কিছুই দিয়া যাইতে পারিল না, আর কিছুই পাইয়া যাইতে পারিল না। তাহার দুঃখের শেষ নাই। তাহার দুঃখ কে ঘুচাইবে? স্বামীর প্রেমে যাহার পাওয়া হয় না, কৃতি সন্তানের সফলতায় যাহার ফললাভ হয় না, যাহাকে কেবল অক্ষর ধরিয়া ধরিয়া, অক্ষর গুনিয়া গুনিয়া পাইতে হয়, তাহার না পাওয়ার দুঃখ কে মিটাইবে বলো? তাই তো আমি বড় দুঃখ লইয়া যাইতেছি। এ যাওয়া আমার বড় দুঃখের যাওয়া। শুধু সান্ত্বনা এই, তোমরা প্রত্যেকেই শিল্পী, তোমরা প্রত্যেকেই এই দুঃখ বুঝিবে। আর যশ অর্থ যতই পাও, শিল্পে যখন স্বাদ জন্মিয়াছে, হাজার পাওয়ার মধ্যে জীবনে ক্ষণে ক্ষণে তোমাদের না পাওয়ার দুঃখ পাইতে হইবে। কিন্তু সেই দুঃখকে ভয় করিও না। ভয় করিয়া আরেক দুঃখিনীর মতো নিজের পথ ছাড়িয়া দিও না। ইতি আশীর্বাদিকা শ্রী সৌদামিনী সেন। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা লেখিকা। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।